সময়টা মধ্যাহ্নের খানিক আগে নিশাত বাজারে গিয়েছে। গতকাল মারুয়ান নিজ থেকে হাতে টাকা ধরিয়ে দিয়ে বলেছে যা ইচ্ছে হয় কিনে আনতে। নিশাতের কি যে ভালো লাগছিল তখন, এমন একটা মুহূর্তের জন্য সেই বিয়ের পর থেকে অপেক্ষারত ছিল। আল্লাহ তার মনস্কামনা পূরণ করেছেন। আল্লাহর দরবারে ইতিমধ্যে কয়েকবার শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছে নিশাত। স্কুল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে সে। ওই ঘটনার পরে একদিনও স্কুলে যাওয়া হয়নি তার। ঘরেই অলস সময় পার করছিল বিধায় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঘরের সদাইপাতি দরকার ছিল কিছু। মারওয়ান ছিল তখন ঘুমে। অনবরত দরজা ধাক্কানোর ফলে সে বেশ বিরক্ত হলো। এই সময় এমন বুলডুজার চালাচ্ছে কে দরজার ওপর? নিশাত তো এমন কাণ্ড জ্ঞানীনের মতো দরজা ধাক্কায় না। নিশাতে নিশ্চয়ই দারোয়ান নয়তো ময়লাল এসেছে। এরা এমনভাবে দরজা ধাক্কাবে যেন পারে না দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে যায়। মারুন বিরক্তির চেহারা বানিয়ে দরজা খুলে দিতে গায়ের উপর হুড়মুড়িয়ে কিছু পড়ল। আসসালামু আলাইকুম শালা ব্রো, দিনকাল কেমন যায়? মারওয়ান বজ্রঘাত পড়ার ন্যায় হাঁ করে তাকিয়ে আছে। মুখে রানে ইহাব জোরসে ধরায় হাড্ডিগুলো একত্র হওয়ার জোগাড়। ইহাব একটা অকল্পনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শ্বশুর বাড়ি থেকে সোজা মারওয়ানের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। মানা ভাইকে দেখে এগিয়ে এলো। বোনের ডাকে মারওয়ান স্তব্ধতা কাটিয়ে কোনো রকমে বলল, তোর এখানে? উত্তরটা ইহাব দিল। মিস করলাম ব্রো। মারওয়ান গম্ভীর সুরে বলল। বাসা ছেলে কিভাবে? ইহাব মারওয়ানকে ছেড়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আরে এটা আমার জন্য কোনো ব্যাপার হলো? ইহাবস কেরামতি বস। মান্না ভাইয়ের কুঞ্চিত চেহারা দিকে চেয়ে বলল, ভাইয়া, তিনি মজা করছেন, ঠিকানা আব্বা দিয়েছেন। মারওয়ান মুখটা টান টান করে বলল, ভেতর আয়, তোর ভাবি বাজারে গেছে, আসলে গেট খুলে দিস। আমার ঘুম হয়নি। খবরদার ডিস্টার্ব করবি না। আর তোর পাশেরটাকে বলিস দরজার পাশে ময়লার বালতিটা রাখা আছে, ওটা নিচে ফেলে আসতে। এসছে যেহেতু শখ মিটিয়ে যাক। বলেই গটগট পায়ে প্রস্থান করলো। মান্না আহামকের মতো দাঁড়িয়ে রইল। ইহাব পেছন থেকে চিল্লিয়ে বলল, মেহমান দিয়ে ময়লা ফেলে কে ভাই? ঘর থেকে মারওয়ানের আওয়াজ ভেসে এলো। মেহমানকে? মেহমান কে মানে? আমি কি? অফকোর্স ওর এসে জুড়ে বসা মাল। এত বড় কথা? এক্ষুনি চলে যাব, কেউ আটকাতে পারবে না বলে দিচ্ছি। হ্যাঁ, তোকে আটকাতে দরজার পাশে বিল্ডার্স বসে আছে। একবার বেরিয়ে গেলে আর আটকানো যাবে না কিন্তু। মারওয়ান রুম থেকে বেরিয়ে এসে সটান হয়ে দাঁড়িয়ে বলল। কে আটকাবে শুনে? ইহাব মুখ ভার করে বলল, জানি না, তবে যেই আটকাক আমি থাকবো না। মারওয়ান ফিকুচকে বলল, আশ্চর্য, তোকে আটকাচ্ছে কে? মেহমানকে এত অপমান আল্লাহ সইবে না। মেহমান? আমি তো দেখছি আস্তে এক গার্বেজ। শোন, মলে ফেলতে নিচে গেলে নিজেকে ফেলে আসিস। হোদাই সকাল সকাল চোখ মুখ দুইটাই নষ্ট হলো। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আবারও রুমে চলে গেল। ইহা প্রত্যুত্তর করতে যাচ্ছিল অমনি মানহা পাশের রুমে টেনে নিয়ে গেল। এরা দুটোতে এক হলেই সাপ বেজির মতো কামড়াকামড়ি শুরু করে। বাপরে! রান্নাঘরে নিশাতের সাথে হাতে হাতে কাজ করছে মানহা। নিশাত বাজার থেকে এসে মানহাদের দেখে অবাকের সাথে সাথে খুশিও হয়েছে। বেশ, এই প্রথম মানহা তাদের বাসায় এসেছে, খুশি না হয়ে উপায় আছে? ভাগ্যিস নিশাত বাজারে গিয়েছিল, নয়তো মেহমানদের কি দিয়ে আপ্যায়ন করতো। আল্লাহ তাআলা মেহমান পাঠাবে বলেই বোধহয় আজ বাজারে গিয়েছিল সে। আলহামদুলিল্লাহ। চুলোয় শুটকি ভুনা করছে নিশাত। মানহা রোস্টের জন্য চিকেন মেরিনেট করে রাখছে। আরেক পাশে পানি ঝরতে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছে। মানহা কি চিকেন মেরিনেট করে চাপা দিয়ে রাখলো। তারপর নিশাতের দিকে ফিরে বলল, ভাবি, সংসার করা অনেক ঝামেলার। নিশাত কড়াইয়ে ঢাকনা দিয়ে বলল, সব কিছুই ঝামেলা বোন, ঝামেলা ছাড়া কোনো কাজ হয়? সেটা ঠিক বলেছ, তবে আমার মন চাই সারাদিন ঘুমিয়ে থাকি, কিন্তু সেটা অসম্ভব। নিশাত বেসিনে হাত ধুয়ে বলল, তোমার শ্বশুর শাশুড়ি ননদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। একদিন তোমার শ্বশুর বাড়ি যাবো বুঝলে। তোমার শাশুড়ি মানুষটাকে দেখার আমার বড্ড ইচ্ছে। যেভাবে বর্ণনা করেছো মনে হয় সেই নারীকে সামনাসামনি না দেখলে একদমই চলবে না। মানা একটু উদাসীন হয়ে গলার আওয়াজ কমিয়ে বলল, যেতে ইচ্ছে হলে ভাইয়াকে নিয়ে যেও। ভাইয়াটা এত কাঠখোট্টা, একটু রসকস নেই বুঝলে। এসেছি পর একটাবার জিজ্ঞেস অব্দি করেনি কেমন আছি। ওনার সাথে মিলে সাববেজির মতো হাউকাউ জুড়ে আবার ঘুমাতে চলে গেছে। উফ,
এত ঝগড়া বোধ হয় মহিলারও করতে পারবে না যতটা তারা দুজন করে। মাগো, কথা শুনে নিশাত মুচকি হাসছে। মানহা তা দেখে বলল, হেসো না তো ভাবি। তুমি কিভাবে যে ভাইয়ার সঙ্গে থাকো আল্লাহই জানে। এমন ঘাউড়া আর রোবট কিসিমের মানুষ আমি ইহজন্মে আর দুটো দেখিনি। একেবারে হিটলারের যমজ ভাই বিটলার, মায়া মহব্বত কম। মানহার কথা নিশাত একটু জড়িয়ে হেসে দিল। মারওয়ান নিশাতের হাসির মাঝে রান্নাঘরে ঢুকে সুবাকে বলল, রান্নাবান্না রেখে এত হাসাহাসি হচ্ছে কেন? খেতে পেটটা চোচো করছে আর তারা আমোদ ফুর্তি করছে। হেঁটে এসে আরও ডিস্টার্ব করছে। যা এখান থেকে। রান্নাঘরের তো জানিস না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাচ্ছিস কেন? যা ভাগ। বলেই মানহার মাথায় চাটি মারলো। মানহা ছোঁচ উল্টে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, রান্না বান্নার না জানলে শ্বশুরবাড়ি কি তুমি রেখে দিয়ে আসো? মারওয়ান মানহার মাথায় আবারও ঠোসা দিয়ে বলল, আমাকে ওসব ভংচং বিশ্বাস করতে বলিস না। তুই শ্বশুরবাড়ি যে বড় লোক, তুই সেখানে ঘুম ছাড়ার কোনো কাজ করিস বলে মনে হয় না। সেখানে উঠতে বসতে শুতে কাজে লোক ফিক্স, ইভেন হাঁকতেও তোদের লোক লাগে। এখানে এসে যতই ফাপড় মারিস, সত্য কোনোদিন মিথ্যা হবে না। ভাইয়ের কথা শুনে মানহা নিশাতের দিকে গাল ফুলিয়ে চাইল। নিশাত হেসে তরকারি নাড়তে নাড়তে বলল, সবসময় এত বিতলামো কেন করেন বিটলার মহাশয়? মারওয়ান ভীষণ নাচিয়ে বলল। বিটলার আবার কে? নিশাত কিছু বলতে নিলেই মানহা চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে। নিশাত তা দেখে কথা ঘুরিয়ে বলল, কেউ না। আপনি বাইরে যাবেন? না। কেন, আপনার কাজ নেই আজ? মারওয়ানের দিকে চেয়ে নিশাতের কথা বন্ধ হয়ে গেল। এভাবে তাকে আছে যেন নিশাতকে এক্ষুনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। নিশাত জিভে কামড় দিয়ে অন্যদিকে তাকালো। মানহা নিশাতের দিকে চেয়ে অবাক গলায় বলল, ভাইয়া এখন কাজ করে ভাবি? নিশাত আমতা আমতা করে বলল, আরে না, সিগারেট টানতে বাইরে যায় তো, তাই মজা করে সেটাকে কাজ বলেছি। মানা চোখ সরু করে কিছু বলতে নিলে মারওয়ান গম্ভীর স্বরে বলল, শোন, যেটা বলতে এখানে এসছি, তো জামাইকে বল আমার ছাউকে দিতে। ওকে সে যে নিয়েছে, এখনো দেয়নি। যা গিয়ে বল। মান্না ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে মুহূর্তেই দাঁড়িয়ে না থেকে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মান্না বেরিয়ে যেতে মারওয়ান নিশাতের মাথা পেঁচিয়ে রাখা ওনাটা নিচে থেকেই লম্বা বেনটা টেনে ধরে বলল, তোমাদের পেট পাতলা মেয়েদের এর জন্য কিছু জানাতে হয় না। সব এখানে ওখানে সাপ্লাই করার জন্য বসে থাকো, মাথা মোটা মেয়ে ছেলে। নিশাত মাথার পেছনে হাত দিয়ে বেনি চেপে বলল, খেয়াল ছিল না। এত কথা শোনানোর কি আছে? তোমার খেয়াল থাকে কি আমার সাথে কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা যায়? সেটা মন চাচ্ছে টিপে চেষ্টা করে দেয়। সাইজও কম, বুদ্ধি শুদ্ধিও কম, লিলিপুট কোথাকার। নিশাত মুখ ফুলিয়ে মারওয়ানের দিকে তাকিয়ে চেয়ে মুখ ঘুরিয়ে নিল। রান্নায় মনোযোগী হলো, একটা কথাও বলবে না সে। সামান্য একটু কথাই মুখ ফুসকে বেরিয়ে গেছে। এতে কি দুনিয়া একেবারে ধ্বংস হয়ে গেছে? ফিটফিট করে বলল, মানহাট ঠিকই বলেছে। বিটলার কোথাকার? মারওয়ান নিশাতের কানের কাছে গিয়ে বলল। তুমি তো তাহলে মিসেস বিটলার? নিশাত থতমত খেল, কথা শুনলো কি করে? কান পাচ্ছেন কেন? তুমি আসতে বলছিলে কেন? ইহাব নাহানকে বুকে নিয়ে শুয়ে আছে। নাহান ইহাবে আদরে ভত্তা হয়ে গেছে। ইহাব হেন জায়গা বাদ রাখেনি চুমু দিতে। বাচ্চাটা অসহায় হয়ে প্রথমে চিলাচিলি করে বিশেষ ফায়দা করতে পারেনি। চিলালে চুমুর ডোজ আরও বেড়ে যায়। অগত্যা নিরুপায় হয়ে চুমু খেয়েছে। ইহাব চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে বাচ্চাটাকে নিয়েই শুয়ে পড়েছে। নাহানের নড়াচড়া ইহাব বিরক্ত কঞ্চে বলল, এত নড়ছো কেন রসগোল্লা? কেন মিতা? তোকে চটকে খেয়ে ফেলিনি, শুক্রিয়া কর শালার বেটা। নাহান বুকের উপর শুয়ে ছলছল নয়নে বলল, মার কাছে যাব। ওলেলে রসগোল্লাটার মার কাছে যাবে না, ফুপার কাছে থাকো, তোমাকে আরও চুমু দেবো নি। বাচ্চাটা ছটফট করতে করতে বলল, না বাবা। এই বাবাকে ডাকলে খবর আছে, এত বাবা বাবা করো কেন? ফুপা ফুপা করতে পারো না? নাওয়ান ফোপাতে ফোপাতে বলল, পুপা পূজা বাবা ভালো। তোমার বাপ একটা গোয়ার, যেটা নিজে ভাববে এটাই সঠিক, আর বাকিদের আবেগ অনুভূতি সব বেঠিক। নাওয়ান কিছু বুঝতে না পেরে ঠোঁট দুটো ফুলিয়ে ফেলো। ইহাব ওই ফুলো ঠোঁটে আবারও চুমু দিল। নাওয়ান গুলুমুলু হাত দুটো দিয়ে মুখ ঢেকে গুনগুন করে কাঁদতে কাঁদতে বলল, কোথাও শান্তি নাই, সবাই বেশি বেশি চুমায়।
ইহাব এত কিউট কিউট কথা শুনে আরো কোলের মধ্যে ঢুকিয়ে হেসে বলল, ওরে আমার রসগোল্লা চমচম ল্যাংচা, তোকে খেয়ে ফেলি ল্যাংটা। না, বাবা তোমাকে খুব মারবে। ইহাব ভয় পাওয়ার ভঙ্গিমায় চোখ বড় বড় করে বলল। ওরে বাবা, ভয় পেয়েছি, খুব মারবে? নাহন ঘন ঘন মাথা নাড়ালো, অর্থাৎ খুব মারবে। ইহাব হামি দিয়ে বলল। মারতে এলে তোর বাপকেও চুমিয়ে দেবো, বুঝলি সমুদ্রের বেটা। মানহা রুমে ঢুকতে নাহন ফুপির কুলে যাওয়ার জন্য ছটফট শুরু করলো। মানহা এগিয়ে এসে বলল, এ কি, ওকে আপনি এমন চেপে ধরেছেন কেন? ও ব্যথা পাচ্ছেন না? এই সমুদ্রের বোন, বেশি কথা বলবে না, বেশি কথা বললে ওকে ছেড়ে তোমাকে এভাবে ধরবো। মানহা মুখ কুচকে বলল। ওকে ওর বাবা নিয়ে যেতে বলেছে, আমাকে দিন, ভাইয়ার কাছে দিয়ে আসি। নাহন বাবার কথা শুনেই করতে লাগলো। ইহাব বিরক্ত হয়ে বলল, এই শালাটা মারাত্মক তেদর, একটু পর ওর ছেলেকে কোলে নিয়েছি, এতে জ্বলে পুড়ে যাচ্ছে। আপনি ওকে এতক্ষণ রেখেছেন কি মনে করে? ও বাচ্চা মানুষ, বাবা মা ছাড়া কিছু বোঝে? ইহাব শোয়া থেকে উঠে বসে বলল। বোঝে না দেখেই তো বোঝাচ্ছি, ট্রেনিং দিচ্ছি যেন বাপ বাপ না করে ফুপা ফুপা করে। আপনার মতো তার ছেড়া দুটো দেখিনি। কোনো বাচ্চাকে দেখেছেন বাপ বাপ না করে ফুপা ফুপা করতে? ইহাব নাহনের দিকে তাকিয়ে বলল। দেখিনি তো কি হয়েছে, এখন দেখবো এই রসগোল্লাটা এরকম করবে, তাই না রসগোল্লা? নাহন ইহাবের হাঁটুর উপরে বসা। ইহাবের প্রশ্নে গেঞ্জি ধরে বলল। না, মুখের উপর এইভাবে না বলতে হয় না বাছা। ইহাবের অভিমানী জবাব মানহা ফিক করে হেসে দিয়েছে। নাহন ফুপিকে হাসতে দেখে নিজে ফিসফিস করে হেসে দিল। মানহা হাত বাড়িয়ে বলল। আসেন আব্বা, বাবার কাছে যাই। নাহন ফুপির দিকে হাত বাড়িয়ে বলল। বাবার কাছে যাব পুপা পচা। বলে ইহাব ছোচ উঁচে নাওহান ইহাবের কোলের মধ্যে চুপটি করে বসে ইহাবের দিকে চাইল। পা দুটো দুলিয়ে কানের পিঠ চুলকে বলল। এই পচা বললে কেন? আর ছাড়বো না, পচা বলার শাস্তি এটা। কত আদর করে রসগোল্লাটা কি, আর সে আমাকে পচাটাকে। খুব কষ্ট পেলাম, রাগ করেছি। লাগ করছো? ইহাব নাহনের মতো বাচ্চামি করে বলল। করছি। নাহন বেশ খানিকক্ষণ ইহাবের দিকে তাকিয়ে কানের পিঠ জ্বলে গেল। তারপর আস্তে করে বলল। লাগ করছে? কমেনি। কখন কমবে? ইহাব মুখ ফিরিয়ে বলল। সেটা দিয়ে তোমার কি দরকার? আমার রাগে কার কি এসে যায়? নাওহান একটু ভেবে বলল। তোমার লাগ কমলে যেতে পারবো, তাই জিজ্ঞেস করছি। মানহা বিছানার পাশে বসে দুই হাতে তালুতে মুখ ছেঁকিয়ে তাদের খুনছুটি দেখছিল। নাহনের উত্তরে হাসতে হাসতে গড়াগড়ি খেলো। ইহাব চোখ কপালে তুলে বলল। শালার বেটা মারাত্মক শেয়ানা। তুমি আমার সঙ্গে কথা বলো না কেন পাউডার? মানহার কোলে মাথা রেখে ইহাব বলল। মানহা গোমরা মুখ করে রাখলো, প্রত্যুত্তর করলো না। ভাতিজাকে দিয়ে এসে বিছানায় এসে বসেছে। ইহাব আবারও বলল। মানহা গম্ভীর মুখ করে রেখেই বলল। বাবা মার কাছে নিলাম, তারপর ভাইয়ের কাছে আনলাম, তাও মন ভালো হয়নি। আপনি আমার কলেজে আর যাবেন না। কেন? এখনকার মেয়েরা খুবই খারাপ, এদের নজর হ্যান্ডসাম ছেলেদের উপর পড়লে যা তা বিশ্রী বিশ্রী ইঙ্গিত কথা শুরু করে। ইহাব ছট করে শোয়া থেকে উঠে বসে বলল। আচ্ছা, সমস্যা তাহলে এখানে। তা কে কি বলেছে শুনি? মানহা মুখ ঘুরিয়ে বলল। বলবো না। বলো, বলছি। ইহাব অনেক জোর করায় শেষে মানহা না চাইতেও বলল। হট একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এরকম আরো কথা। ছি, ওসব মুখে আনলো গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ। ইহাব মানহাকে খ্যাপাতে বলল। বউ কদর না করলে কি হবে? বাইরের মেয়েরা ঠিকই কদর করে। মানহা রাগান্বিত হয়ে দাঁতে দাঁত চেপে বলল। আচ্ছা, যে আর একটু কদর খেয়ে আসুন। ইহাব মানহাকে জড়িয়ে ধরে হেসে উঠে বলল। তুমি ফেসে গেছো সমুদ্রের বোন। চেয়ারম্যান বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। উর্মি ভুইয়া কাচের প্লেট ভেঙে চোরচির করে ফেলেছেন। সামনেই কঠোর ভঙ্গিমে পেছনে দুই হাত শক্ত করে মুঠো করে ইমতিয়াজ ভুইয়া দাঁড়ানো। উমায়ের ভুইয়া বোনকে ধরে সোফায় বসালেন। ইনাবা অদূরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উমায়ের ভুইয়া উঠে দাঁড়িয়ে বলল। ওর সাথে এমন না করলেও পারতে ইমতিয়াজ। আপনার বোন
কম জ্বালায়নি আমায়। এত বছর তার সব পাগলামি সহ্য করে গেল, পরশুদিনের ঘটনাকে কোনোভাবেই পাগলামি আখ্যা দেওয়া যায় না। তার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সে নিজের পুত্রবধূকে শত্রু মনে করে আমাকে শত্রু ভাবে। ইহাব তো জানে না, জানলে একটা কুরুক্ষেত্র হয়ে যেত। ভাগ্যিস আমি দেখে দুধটা ফেলে দিয়েছিলাম। মানহাকে বিষ খেয়ে মারতে চেয়েছিল এই সাংঘাতিক নারী। কি জঘন্য আপনি ভাবতে পারছেন? এই জঘন্য কাজটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন কিভাবে? উমার ভুঁইয়া গম্ভীর গলায় বললেন, আমি সাপোর্ট দিচ্ছি না ইমতিয়াজ। তার মানসিক অবস্থা এখন অনুকূলে নেই। তোমাকে এটা বুঝতে হবে। ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেই কিন্তু হয়ে যায়। এসব ঠান্ডা মাথায় বোঝানোর জিনিস। এতদিন তো ভালোই ছিল, গলায় গলায় কি মিল মহব্বত। আমি কিছু বললে আমার উপর ঝাঁপিয়ে পড়তো। তাহলে কি এমন হয়ে গেছে যে এখন সেই মহব্বত গলায় কাটার রূপ নিয়েছে? উমার ভুঁইয়া একটু রয়েস হয়ে বললেন, তাকে কয়েকদিনের জন্য রিল্যাক্স ফিল করাও। জিনিসটা মারাত্মক প্রভাব ফেলার আগে ডাক্তারের পরামর্শ নাও। উর্মি ভুঁইয়া তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ডাক্তারের স্বর্ণপান হব মানে? আমি কি পাগল? এই মেয়ে যত নষ্টের করা। এই লোকটার কথায় ভুলেও তাল দিও না। তার অতীত ভুলে গেছো তোমরা? আমাকে জঘন্য বলে, অথচ নিজে কি ছিল ভুলে গেছো? তুমি এসবে তাল দিচ্ছ কেন ভাইজান? ইমতিয়াজ ভুঁইয়া কপাল গুটিয়ে বললেন, দেখেছেন কিভাবে রিয়েক্ট করে? কতবার ডাক্তারের কাছে নিতে চেয়েছিলাম। জিজ্ঞেস করুন, ডাক্তারের কথা শুনলেই খিটখিট করে, আমাকে কামড়ায় পর্যন্ত। এমনিতেই তার মেডিকেল হিস্ট্রি খারাপ। উমার ভুঁইয়া বোনের দিকে এগিয়ে এসে অনেকক্ষণ বোঝালেন। উর্মি ভুঁইয়া চোখ বুজে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে পড়ে রইল। ইনাবা কারো কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বোকার মতো ছিল। কি ছিল সবার অতীত? মায়ের মেডিকেল হিস্ট্রির কথাই বা বলা হলো কেন? মায়ের কি কোনো প্রবলেম আছে? কখনো তো তাকে ভয়ঙ্কর কিংবা অসুস্থ মনে হয়নি। মায়ের এমন ভয়ঙ্কর রূপ এই প্রথম দেখছে তারা। এতটা বছর তাকে আগাগোড়া ব্যক্তিত্ব সম্পন্ন নারী ব্যতীত আর কিছুই ভাবেনি সে। তার ব্যক্তিত্ব এতটাই প্রকট এবং প্রখর ছিল যে তিনি চাইলে গোটা একটা উপন্যাস রচয়িত হতে পারত। তবে সেই ব্যক্তিত্ববান রমণীর এই কি দশা? স্বামী পুত্রবধূ কেন তার কাছে বিষ তুল্য? মারওয়ান না চাইতেও ইহাব মানহার সাথে খেতে বসেছে। নিশাতি অবশ্য জোর করেছে। মেহমান মানুষের সাথে ঘরের অন্তত একজন মানুষকে বসতে হয়, না হলে মেহমানদের প্রতি আদরের খিলাফ হয়। মারওয়ান রাগারাগি করলেও পরে বসতে বাধ্য হয়েছে। মারওয়ানের কোলে নাওহান বসা, পার্টির বিপরীতে বসা ইহাব, আর তার পাশে মানহা। নিশাত এখানে নেই, সেই রুমে খাবার নিয়ে গেছে। পার্টিতে সব পদ একে একে সাজিয়ে দিয়ে রুমে চলে গেছে। মানহা প্রথমে বড় ভাইয়ের প্লেটে পোলাও বেরিয়ে দিল, তারপর ইহাবে প্লেটে দিল, শেষে নিজের প্লেটে নিল। সবার প্লেটে একে একে রোস্ট দিয়ে দিল। পাশের বাটিতে আলু দিয়ে গরুর গোশত রান্না, সেটা মারওয়ানের পাতে দিতেই গেলে মারওয়ান নিষেধ করে বলল, আমার আরেকটা রোজ দে, নাওয়ান খাবে। মানহা আরেক পিস তুলে দিল। রোস্ট দেখে নাওহান হাত তালি দিল। মারওয়ান রোস্ট ছিঁড়ে ছেলের মুখে দিল। বাচ্চাটা মুখে নিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে। মানহা ইহাবকে গরুর গোশত দিতে চাইলে ইহাব পরে নেবে জানালো। মানহা বাটি রেখে বিসমিল্লাহ বলে খেতে শুরু করলো। ইহাব মুখে এক লোকমা তুলেই বলল, আহা, কি অতুলনীয় রান্না! এই রান্না খেয়ে কেউ কি করে এখনো রসকসীন থাকতে পারে? কথাটা বলে যেই মারওয়ানকে খোঁচা দিল সেটা স্পষ্টই বোঝা গেল। মারওয়ান দ্বিতীয় লোকমা মুখে পুরতেই গিয়ে ইহাব এই উদ্ভট কথা শুনে ইহাবের লোকমা পাথর রেখে দিল, সুকুঞ্চিত করে বলল, তোর তো বহুত রস, গ্লাস ভরে দে, খাই। মানহা একটা দীর্ঘশ্বাস ফেলল। আবার শুরু হবে ঝগড়া। ইহাব মুখ নামিয়ে আরেক লোকমা মুখে নিয়েই বলল, ওসব রস দেখা যায় না পাগলা। পাগলে কি বোঝে এসবের মূল্য? ছাগলের 3 নম্বর বাচ্চা সবসময় একটু বেশি লাফায়, অনেক জ্ঞানী ভাবে নিজেকে। আদতে ছাগল তো ছাগলই। মারওয়ানের কথা ইহাব বিশেষ পাতা দিল না। ইহাব গরুর গোশত পাতে নিয়ে মুখে দিয়ে বলল, আহা, অমৃত! এই খাবার খেয়ে খবিশ মানুষ হয়ে যাবে। মারওয়ান খেতে খেতেই বলল, ছাগলের কথাও ছাগল ছাগল। এতবার নিজেকে ছাগল প্রমাণ করার প্রয়োজন নেই, সবাই জানে তুই ছাগল।
ইহাব গুনগুন করে বলল। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। গাধাকে যত পেটাও গাধা কি ঘোড়া হয়? মারওয়ান পাটিতে চাপড় মেরে বলল। মাইন্ড ব্লোয়িং। এরকম কবিতার মাধ্যমে নিজেকে বর্ণনা করতে কজন পারে বল? পাগল, ছাগল, গাধা, দারুণ কম্বিনেশন। চরিত্রের সাথে একেবারে খাপে খাপ। নাহওয়ান বাবার দেখা দেখি পাটিতে চাপড় মেরে বলল। কাপে কাপ। ইহাব মুখ লটকে কিছু বলতে নিলে মানহা বলল। আপনি ভাইয়াকে খোঁচাতে চান কেন? কেমন লাগে খোঁচা খেতে? অপূর্ব। শুনুন, আলমারিতে 2000 টাকা রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। কে নিল বলুন তো? নিশাদ চিন্তিত কণ্ঠে বলল। মারওয়ান শুয়ে থেকেই বলল। কেউ নেয়নি, তুমিই নিয়েছো। আমি কখন নিলাম? বাজার করেছো কি দিয়ে? সেটা তো আপনার টাকায় করেছি। মারওয়ান হামি দিয়ে বলল। হুম, ওটা তোমারই টাকা, আমি শুধু দিয়েছি। নিশাদ হতভম্ব গলায় বলল। কি? জি। নিশাদ ব্যাককালের মতো দাঁড়িয়ে রইল। স্বামীর টাকায় প্রথম বাজার করে সারাদিন এত খুশি থেকে যদি রাতে শোনে টাকাটা তার নিজেরই, তাহলে ঠিক কেমন লাগা উচিত ভেবে পেল না সে। আমার টাকা আমাকে দিলেন কেন? রাগ করছিলে, ভাবলাম কিছু দেই। নিশাদ আশ্চর্যজনিত গলায় বলল। সেজন্য আমার টাকাই আমায় দেবেন? নিশীথের অন্ধকারে নিমজ্জিত চারিপাশ। নিশাচর বাদে সব প্রাণীরাই নিজ নিজ বাসস্থানে অবস্থান করছে এই নিস্তব্ধ রাতে। নিশাত রাগে দুঃখে মারনের সাথে না ঘুমিয়ে মান্নার সাথে ঘুমাতে চলে এসেছে। অবশ্য মান্নার না থাকলেও সে এই রুমে ঘুমোতো। এত বড় ধোঁকাবাজির পর কোনো মতে ওই লোকের মুখ দেখবে না সে। এত বড় বাটপার লোক জিন্দিগিতে দেখেনি সে। কয়টা টাকা নিজ থেকে দিতে চায় না, কুঞ্জুস কোথাকার। মানহা ইহাবকে বলল। আজকে ভাইয়ার সাথে ঘুমান কষ্ট করে, ভাবি যেহেতু ঘুমাতে যাচ্ছে কিভাবে না করি। ইহাব ঠোঁট উঁচে বলল। মানহার ওড়না হাতে পেঁচিয়ে বলল। বউ ছাড়া আমার ঘুম আসবে না। আরে একদিনেরই তো ব্যাপার, এমন বাচ্চাদের মতো করছেন কেন? স্বাভাবিক হন। ইহাব এবার স্বাভাবিক হয়ে বলল। তোমার ভাই যে মানুষ, আমাকে রুমে ঢুকতে দেয় কিনা সন্দেহ। দেবে চান? দূর, আজকেই জামাই বউয়ের ঝগড়া লাগতে হলো। আপনাকে কে বলেছে ভাইয়া ভাবির ঝগড়া লেগেছে? আজের কথা বলবেন না, সবসময় আমাকে পাই না, তাই আজকে ঘুমাতে চেয়েছে। ইহাব মুখের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। ছাড় তো বেকামি কথা। ঝগড়া ছাড়া কোনো জামাই বউ আলাদা থাকতে পারে নাকি? তুমি কি আমাদের ভেতরের খবর জেনে বসে আছো? দেখো গিয়ে, বিরাট ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি হোক কাটাকাটি হোক, আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। তোমার ভাইয়ের তোপের মুখে এখন আমি পড়বো। দেখো, রুমে ঢুকলে ষাঁড়ের মতো কেমন কোঁত কোঁত করে। মানহা কপালে হাত ঠিকই বলল। উফ, এত বেশি কথা বলে এই লোকটা। তারপর ইহাবের হাত টেনে মারনের রুমের সামনে টোকা দিল। মারন ভেতর থেকে জবাব দিল। কে? ভাইয়া আমি আসবো? আয়। মানহা ইহাবের হাত টেনে ভেতরে ঢুকলো। ইহাব বারবার না করছিল, তবে মানহা শুনলো তো। ভেতরে ঢুকে দেখলো মারন ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মানহাকে ইহাব সহ দেখে কপাল গুটালো। মানহা ভাইয়ের অভিব্যক্তি বুঝে বলল। আসলে ভাইয়া আজকে ভাবি আমার সাথে ঘুমিয়েছে তো, তাই উনি তোমার সাথে ঘুমাবে। মারন কপাল আরো কুচকে বলল। তোর ভাবি আবার ওই রুমে ঘুমিয়েছে কেন? তা তো জানি না, বললো ওখানে থাকবে আজ। মারওয়ান বালিশে মাথা দিয়ে বলল। এত নাটক পারে এরা। তোর পাশেটাকে রান্না করে বিছানা পেতে দে, ওখানে ঘুমাক। ইহাব চোখ বড় বড় করে তাকালো। মানহা অবুঝের মতো বলল। কি বললি ভাইয়া? আমি কাউকে সাথে নিয়ে ঘুমাতে পারি না। মানহা মাথা নিচু করে মন খারাপ করে ফেলল। বোনের মন খারাপ বুঝতে পেরে মারওয়ান বলল। আচ্ছা, এক কোণে ঘুমাতে পারলে ঘুমাক, শর্ত হলো আমার গায়ে হাত পা লাগানো যাবে না। যথাসম্ভব দূরত্ব বজায় রেখে যদি ঘুমোতে পারে তাহলে ওটাকে ঘুমোতে বলিস। তবে এতটুকু জায়গা হবে বলে মনে হয় না। যে হাতের মতো শরীর, আমার ছায়ের উপর হাত পা উঠিয়ে দেয় কিনা কে জানে। ইহাব কটমট দৃষ্টিতে তাকে রইল। মানহা বলল। নাহনকে নিয়ে যাই, তোমরা রিল্যাক্সে ঘুমাও। মারওয়ান না চাইতো নাহনকে নিয়ে যাওয়ার পারমিশন দিল। এত বড় বড় দুই তাগড়া পুরুষের মাঝে বাচ্চারা চ্যাপটা হয়ে গেলে খুনাখুনি হয়ে যাবে। মানহা নাহনকে নিয়ে বেরিয়ে যেতে নিলে ইহাব ঘুমন্ত বাচ্চাটার গালে ঠেসে চুমু খেলো। পাশেই মানহার গালেও চুমু বসিয়ে দিল। মানহা চোখ রাঙিয়ে তাকাতে ইহাব বলল। এভাবে চোখ উল্টানোর কিছু হয়নি, তোমার ভাই দেখেনি।
আমার পাওনা দিয়ে ভাগো। ইহাব কথা শেষ করে গাল এগিয়ে দিল। মানহা ইহাবের গালের কাছে মুখ নিয়ে বলল, আপনার পাওনা ঘোড়ার ডিম, হাকরি খান মুরগির ডিম। বলেই নাওহানকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। ইহাব মিনমিন করে বলল, এর শোধ আমি নেব মিসেস। আমার দেখানো পথে আমার সাথেই চিটিংবাজি। মারণ ইতিমধ্যে কোলবালিশ জড়িয়ে ধরে খাটের অর্ধেকের বেশি দখল করে শুয়ে পড়েছে। ইহাব বাঁকা হেসে মারণের শরীরের সাথে ঘেঁষে হাত পা ছড়িয়ে চোখ বুঝলো। মারণ বিরক্তিতে দাঁতে দাঁত পিষল। ইহাবকে ঝাড়া মেরে অপর পাশে ফিরে এসেছিল। বেশ খানিকক্ষণ যেতেই মারণের ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তেই শরীরের উপর হাত পা উঠে যাওয়ায় চোখ মুখ কুচকে সরিয়ে দিল। ঘুমের মধ্যে হাত পা উঠিয়ে দিলে মারাত্মক বিরক্ত হয় সে। শেষে শরীর হাতানো শুরু করায় মারওয়ান ছিটকে সরে গিয়ে এক লাথি দিয়ে ইহাবকে খাটের নিচে ফেলে দিল। চিল্লিয়ে দিল বলল, বউ রেখে ডলাডলি করতে এসছে বউয়ের ভাইয়ের সাথে, জায়গা বরাবর এমন লাথি মারবো বংশের মুখ আর দেখা লাগবে না। ব্যাটা শরীর আর বেটি শরীর বুঝিস না বাল। ইহাব কোমর ধরে থতমত করে নিচে বসে আছে। মারওয়ানকে জ্বালাতে ইচ্ছে করে মূলত এমন করেছিল। মারওয়ান লাথি মেরে বসবে বোঝেনি। সে নিচে বসে মুখ চেপে হাসছে। যাক, রাগাতে পেরেছে। কোনো মানুষকে রাগাতে এত মজা ইহাব আগে জানলে মারওয়ানকে পকেটের মধ্যে নিয়ে ঘুরত। যখনই মন খারাপ হতো পকেট থেকে বের করে টোক্কা দিয়ে রাগাতো আর সে খুশি হতো। ইহাব আবারও উঠে বিছানায় আসতে নিলে মারণ সতর্কতা জারি করে বলল, দূরত্ব বজায় রেখে না ঘুমালে এবার লাথি দিয়ে বাসা থেকে বার করবো। এসব ডলাডলি ঘেঁষাঘেঁষি অন্য জায়গায় করবে। আমার সঙ্গে ফার্দার এসব নষ্টমি করতে আসলে ব্যাপারটা মোটেও ভালো হবে না বলে রাখলাম। ইহাব ঠোঁট টিপে বিছানায় পিঠ ছোয়ালো। কিছুক্ষণের মধ্যেই মারণ ঘুমের দেশে পাড়ি দিল। ইহাব আস্তে আস্তে মারণের গায়ে হাত পা উঠিয়ে গালে আলতো করে গাল ঠেকে কানের কাছে ফিসফিস করে বলল, আই লাভ ইউ নাম্বার 1। মারওয়ান কানের কাছে শিশির অনুভব করায় ঘুমের মধ্যে বিরক্তিসূচক শব্দ করে গাল কান নাক জ্বলে অস্পষ্ট স্বরে বলল, বাল। ইহাব খুবই ধীর স্থিরভাবে হাত পা মারণের শরীরের উপর থেকে সরিয়ে নিল, পাছে তার ঘুম না ভেঙে যায়। তারপর মারণের কুচকে রাখা মুখের দিকে তাকে উপর হয়ে শুয়ে বলল, রাগ করিস কিউ, আই লাভ ইউ। কথা শেষ হতে না হতেই তার গাল বরাবর জোরসে থাপ্পড় পড়ল। কানে তবদা লাগানো জোগাড়। মারওয়ান চোখ খুলে রাগান্বিত দৃষ্টিতে ইহাবের দিকে চাইল। উঠে বসে ইহাবের বালিশ নিচে ফিক্কা মেরে পড়ল, নিচে ঘুমা, তোর চরিত্র নিয়ে সংশয় আছে। এমন গা ঘেঁষাঘেঁষি তো নষ্টও করে না। তোর আমার বোন সহ্য করে কেমনে? ইহাব আস্তে ধীরে উঠে বসে মারণের দিকে চাইল। মারণ নিচে ঘুমাতে তাড়া দিল। ইহাব ধীরে ধীরে মারণকে ক্রস করে নিচে নামতে নামতে হঠাৎ মারণের দিকে এগিয়ে আসতে নিলে মারণ তার মুখের সামনে পা উঁচিয়ে ধরল। ইহাব মনে মনে হেসে কুটি কুটি। মারওয়ানকে নাস্তানাবুদ করতে পেরে দারুণ আনন্দ লাগছে। ইহাব নিচে শুতে মারওয়ান তাকে পিচ করে বালিশে মাথা রাখলো। অমনি ইহাব উঠে মারণের গালে ঠেসে চুমি বসিয়ে দিল। মারণ চিল্লিয়ে উঠে বলল, ভুইয়ার বাচ্চা, বের হ রুম থেকে, এখনই বের হ। ইহাব নিচে শুয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মারওয়ান দাঁত কিরমির করতে করতে বালিশ দিয়ে মুখ ঢেকে বলল, বালটা এসে ঘুমের 12টা বাজাচ্ছে। ইহাব মাথার নিচে দু হাত ভাঁজ করে গুনগুন করে গেয়ে উঠল, আমার একখান বন্ধু ছিল জানলো না তো কেউ, এইখানে এক বন্ধু ছিল জানলো না তো কেউ। বন্ধু রাগ করেছে, গোসা করেছে, মনে মনে ঠিক আমায় মনে রেখেছে। মনের কিঞ্চিত পরিমাণ জায়গাতেও তুই নেই। রাগ গোসা আপনজনদের সাথে করে, but you are nothing to me. Whether you live or die, it doesn't matter to me. মারণের কথা শেষ হতেই পুরো রুম জুড়ে পিনপত নীরবতা নেমে আসলো। পরদিন সকাল হতে ইহাব মানহা চলে গেল। মানহা অবশ্য একদিন থাকতে চেয়েছিল, তবে ইহাবের কাজের অজুহাতে বেচারি যেতে বাধ্য হয়েছে। এরা আজকে শাড়ি পরে জিনানের সামনে ঘুরঘুর করছে। জিনানের এদিকে একদমই মনোযোগ নেই। সে একদম ল্যাপটপে কার দিকে চেয়ে আছে। এরা জিনানের পাতা না পেয়ে চুরির আওয়াজ করতে লাগলো জোরে জোরে। কানের কাছে চুরির রিনছিন আওয়াজে কাজে ব্যাঘাত ঘটল। জিনানের বিরক্ত সূচক শব্দ করে শুধল, তোমার সমস্যা কি ইরা? এরা ছোট উঁচে বলল, সেজেছি, তুমি দেখছো না কেন? জিনান ল্যাপটপ শটডাউন করে বলল, আশ্চর্য, তোমার মনে হচ্ছে আমি রং ঢঙের মুডে আছি।
অলওয়েজ তুমি কাজের সময় ডিস্টার্ব করো কেন? ইরা ঠোঁটে ঠোঁট চেপে বলল, আমার থেকেও তোমার কাজটা ইম্পর্ট্যান্ট নীলাভ্র। ইয়েস, আমি পুরো দেশের জন্য কাজ করি। ডু ইউ নো এই দেশে কত কোটি মানুষ আছে? প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সহ আরও অনেক কিছু আমাদের নজরদারিতে রাখতে হয়। এখন যদি সিনেমার ডায়লগ দিয়ে বলি কোটি কোটি মানুষ চুলায় যাক, তুমিই আমার জীবনের সব কিছু, তাহলে কাজকর্ম ফেলে রেখে আসো তোমার সাথে রোমান্স করি। ইরা ছলছল নেত্রে রুম থেকে বেরিয়ে গেল। জিনান পাত্তা দিল না। একটু পর আবারও আসবে কোনো বাহানা নিয়ে। মেয়েটা পাগল কিসিমের, একটা না একটা নতুন কাণ্ড করবে তার সামনে। বেশি পাত্তা দিলে ঘাড়ে উঠে নাচা শুরু করে। তাই মাঝে মধ্যে রুট ব্যবহার করতেই হয়। ঘণ্টাখানিক বাদও যখন ইরার কোনো সারা শব্দ পাওয়া গেল না, জিনানের একটু টনক নড়ল। ল্যাপটপটা কোল থেকে নামিয়ে পাশের রুমে উকি দিল। কেউ নেই। রাগ টাগ করে আবার চলে গেল নাকি? যেতেও পারে। যে পাগল এই মেয়ে। জিনান সব রুম তল্লাশি করে বারান্দার দিকে এগিয়েতেই শুনল, শোনো পাপা, বিয়ে টিয়েতে কিন্তু আমি রাজি ছিলাম না। শুধুমাত্র তোমার কারণে তোমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। না হলে ওই রোবট কিসিমের বিদেশি মালকে ভূতের মাও বিয়ে করতো না। সারা দিন কাজ কাজ আর কাজ, যত সব। রাখো তো ফোন। বলেই ফোন কেটে দিল। জিনান ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দেয়ালে হেলান দিয়ে বলল, ও ভূতের মায়ের আত্মীয়, 1 কাপ কফি বানিয়ে দাও। ইরা ফোনের দিকে তাকিয়ে মুখের উপর বলল, পারবো না, নিজে বানিয়ে খাও। নিজে বানাতে পারলে কি তোমায় বলি ভূতের মায়ের সুখী? ইরা এতক্ষণ খেয়াল করেনি। এখন ফট করে মাথা তুলে বলল, কি বলে সম্বোধন করলে তুমি? ভূতের মায়ের সখী। ভূতের মায়ের সখী আবার কেমন নাম? পছন্দ হয়নি? আচ্ছা যাও, ভূতের মায়ের আত্মীয়ই সই। ভূতের মায়ের আত্মীয় আবার কি? তা আমি কি জানি? তুমিই তো ভালো জানো। আমি ভালো জানি মানে? হিয়ালি করে কথা বলবে না। হিয়ালি আমার একদম পছন্দ না। জিনান ইরার মুখের সামনে মুখ এগিয়ে বলল, একটু আগেই কে জানি ফোনে বলছিল আমাকে সে বিয়ে না করলে ভূতের মাও নাকি বিয়ে করতো না। তো কথা হলো ভূতের মাও যে বিয়ে করতো না সেটা সে কিভাবে জানলো? নিশ্চয়ই সে ভূতের ক্লোজ কেউ হবে, লাইক আত্মীয়, সুখীটাই। আই এম শিওর, রাইট? ইরা পা দাপিয়ে জিনানকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। জিনান পেছন থেকে জোরে বলল, আস্তে হাঁটো, টাইলস ভাঙলে বাড়িওয়ালা এসে ঘাড় মটকাবে, তখন তোমার আত্মীয় সখীরা কিছুই করতে পারবে না। ডেলিশনাল ডিসঅর্ডার এক ধরনের মানসিক ব্যাধি যেখানে মানুষের অন্যদের সম্পর্কে নির্দিষ্ট একটা ভ্রান্ত ধারণা পুষিয়ে রাখে, অথচ তার বাকি মানসিক ক্রিয়াকলাপ মোটামুটি স্বাভাবিক থাকে। মিসেস ভূঁইয়ার ব্যাপারটা ঠিক তেমনই। তিনি মনে মনে ধারণ করে রেখেছেন আপনি কিংবা তার বৌমা তাকে মারতে চান, কিন্তু আদৌ ব্যাপারটাও সঠিক নয়। ইমতিয়াজ ভুঁইয়া কপালে 2 আঙুল ঠেকিয়ে বললেন, এর চিকিৎসা আছে কোনো? মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ফজলে কবির চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, চিকিৎসা তো অবশ্যই আছে, তবে সেটা দীর্ঘমেয়াদী। পরিবারের প্রত্যেকে যদি বন্ধুত্ব সুলভ আচরণ করে, সাপোর্ট দেয়, তবে দ্রুতই রিকভারি করার চান্স আছে। যেহেতু তার মেডিকেল হিস্টোরি তেমন ভালো নয়, সেহেতু একটু হলেও ব্যাক পোহাতে হবে। ঠিক তখনই ইহাব মানহা চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করলো। ইমতিয়াজ ভুঁইয়া তাদের দেখে একটু বিব্রত হলেন। ইহাব তাদের দিকে সরু চোখে তাকিয়ে মানহাকে ইশারা দিয়ে উপরে যেতে বলল। মানহা ইহাবের কথা মতো উপরে চলে গেল। ইহাব সোফায় বসে শুধল। কিসের বেগ পোহানোর কথা হচ্ছে? ডক্টর ফজলে কবির সবকিছু খুলে বলেন। ইমতিয়াজ ভুঁইয়া কিছু বলতে চাইলে ইহাব হাত দিয়ে থামিয়ে বলল, একটা কথাও বলবে না পাপা? মমের রোগ সম্পর্কে এতদিন আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি কেন? এত লুকোচুপির পাপা? মমের সঙ্গে আমি না জেনে কত খারাপ আচরণ করেছি, অথচ বুঝতেও চাইনি। আমার এত ভালো আম্মু হঠাৎ করে এমন হয়ে গেল কেন? সন্তান হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। বলেই মুখে 2 হাত ঠেকিয়ে রাখলো। হাত সরাতে ইমতিয়াজ ভুঁইয়া দেখলেন চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ইহাব খানিকক্ষণ ধাতস্থ হয়ে বলল, আঙ্কেল, আমাকে এই রোগ সম্পর্কে বিস্তারিত জানান। এটা কেন হয়?
স্পেসিফিক কোনো রিজন আছে কি? ডক্টর ফজলে কবির বললেন, মস্তিষ্কের ডোপামিন নামক এক ধরনের নিউরন ট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হলে এইসব বিভ্রান্তি বা ডেলিউশন তৈরি হয়। তবে অতিরিক্ত মানসিক চাপ, দীর্ঘদিনের উদ্বেগ বা বড় কোনো আঘাত, ট্রমা থেকেও এমন সমস্যা শুরুতে হতে পারে। তোমার মায়ের সম্ভবত অতীতের কোনো ট্রমা এই ভ্রান্ত বিশ্বাসের জন্য দায়ী, যা বর্তমানে ভয়ঙ্কর আকারে ধারণ করেছে। ইহাব হাঁটুর উপর কোনোই ভর দিয়ে মাথা নিচু করে সব কিছু শুনে গেল। ডাক্তার চলে গেলে ইহাব মাথা নিচু করে রেখেই বলল, সবই কর্মফল। কারো উপরে আঙ্গুল তুললে বাকি 4টা আঙ্গুল যে নিজের দিকেই তাক হয় ভুলে গিয়েছিলাম। আমি এত খারাপ কেন পাপা? ইহাব ভেঙে পড়ল। ইমতিয়াজ ভুইয়া ছেলেকে আগলে নিলেন। তার চেহারায় অবসাদ, ক্লান্তি, চিন্তা কিংবা অতীতের কোনো পাপের প্রায়শ্চিতের মূর্ছনা। দেরি হয়ে যায়নি তো আবার? নিশাত ঘরের কিছু দরকারি জিনিস কিনতে মার্কেটে এসেছে। কিছু প্লেট বাটি কিনবে। ছেলেকে মারণের কাছে রেখে এসেছে। বেশ কয়েকটি দোকান ঘুরে দরকারি জিনিসপাতি কিনে বের হতে নিলে মারওয়ানকে কফি প্লেসে ঢুকতে দেখলো। নিশাত ফ্রিকুচকে মনে মনে বলল, আমাকে দিতে বললে 1 টাকাও বের হয় না, আর এখানে তিনি রেস্টুরেন্টে কফি খেতে এসছে। যেই আমি বেরিয়ে এসেছি অমনি ছেলেকে নিয়ে বাইরে চলে এসছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আজকে টাকা না খুশিয়ে ছাড়ছি না বাছাধন। নিশাত ব্যাগ থেকে ফোন বের করে মারওয়ান নাম্বার ডায়াল করলো। কয়েকবার বেজে কেউ ধরলো না। বেশ কয়েকবার অনবরত ফোন দিতেই মারওয়ান ফোন কানে নিয়ে বলল, হ্যালো। কণ্ঠটা কেমন ঘুম ঘুম শোনালো। নিশাত মারনের ভণ্ডামি বুঝে গেল। ধীর গলায় বলল, আসসালামু আলাইকুম, কোথায় আপনি? মারওয়ান ওপাশ থেকে বিরক্তি নিয়ে বলল, কোথায় মানে? ফালতু প্রশ্ন করতে ফোন করেছ? আরে বলুন না কোথায়। মারওয়ান গম্ভীর গলায় শুধালো। বাসা ছাড়া আর কোথায় হব? নিশাত মারওয়ান অভিনয় করছে বুঝতে পেরে ছোট চিপে বলল, আচ্ছা ঠিক আছে, রাখি। বলেই ফোন কেটে দিল। মারওয়ান বিরক্তি নিয়ে ফোন সরিয়ে রাখলো। নিশাত কফি প্লেসে ঢুকে দেখলো মারওয়ান কোনার দিকের একটা টেবিলে সেদিনের মতো পোশাক আর কালো চশমা পরে বসে আছে। মাস্ক না হয়ে কফি খাচ্ছে বিদার চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে। নিশাত ছেলেকে আশেপাশে দেখতে পেল। চিন্তিত হলো, বাচ্চাটাকে রেখে এসেছে নাকি? সে দ্রুত সে টেবিলের সামনে গিয়ে বসলো। বলল, এটা আপনার বাসা তাই না? ছেলে কই? মারওয়ান চোখ তুলে চাইলো, তবে প্রত্যুত্তর করলো না। নিশাতকে আগাগোড়া পর্যবেক্ষণ করলো। কেমন গলায় যেন ডাকলো, ফজিয়া নিশাত। নিশাতের শির দ্বারা বেয়ে শীত স্রোতই বয়ে গেল। গলাটা কেমন অদ্ভুত শোনালো। নিশাত বসে বলল, এইভাবে কথা বলে লাভ নেই। আমি ভয় পাবো ভেবেছেন? সেই দিনে এইভাবে কথা বলে অজ্ঞান করে ফেলেছিলেন। তবে আজকে আর সেই ভুল করছি না মিস্টার। আপনার অফিস টাইম চলছে নাকি? নাহওয়ান কই? আজকেও ঘুম পাড়িয়ে রেখে এসছেন? মারণ বাঁকা হেসে তাকালো। নিশাত কিছুক্ষণ একা একা বকবক করে হালকা নিকাপ উঠিয়ে কফি খেলো। মারওয়ানকে দ্রুত ওঠার তাগাদা দিল। মারওয়ান কফি শেষ করে বিল দিল। নিশাতের 2 হাত ভর্তি জিনিস এখন মারওয়ানের হাতে। ছেলের চিন্তায় নিশাতের আশেপাশে ধ্যান কম। দ্রুত বাসায় যাওয়ার তাগাদা তার মধ্যে। নিশাত আর মারওয়ান রিকশার সামনে আসতে মারওয়ানের কল আসায় সে নিশাতকে রিকশায় তুলে দিল। নিশাত হাত নাড়িয়ে বিদায় জানালো। বাসায় ফিরতেই নিশাত খেয়াল করলো দরজায় তালা দেয়া নেই। তার মানে ভেতরে কেউ আছে। মারণ তো তাড়াতাড়ি এসে পড়েছে নাকি কাউকে ছেলের কাছে রেখে গিয়েছে। সে চিন্তিত হয়ে নক করতে গেট খুলে গেল। নিশাত কিংকর্তব্য বিমূঢ় হয়ে সামনে তাকিয়ে রইল। এই মুহূর্তে নিশাত পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার ভঙ্গি করে সামনে তাকিয়ে আছে। সামনে মারওয়ান ঘুম ঘুম ফোলা ফোলা চেহারায় দরজা ধরে দাঁড়িয়ে। নিশাতের বিষয়টা এখনও মাথায় ঢুকছে না। যে লোকের সঙ্গে একটু আগে কথা হলো, কফি খাওয়া হলো, হেঁটে আসা হলো, সেই লোক এত দ্রুত বাসায় পৌঁছে কি করে? নাকি কোনোভাবে ঠপ দিচ্ছে তাকে? কেন যেন মনে হচ্ছে সামনে দাঁড়ানো লোকটাকে চিনতে এখনও অনেক বাকি তার। মারওয়ানের কপালে বিরক্তির গোটানো। নিশাত হতভম্বতা কাটিয়ে বলল, আপনি এখানে এত দ্রুত? মারওয়ান রাগী গলায় বলল, আশ্চর্য, লুঙ্গি ছেড়ে কথা বলো। দরজাগুলোর সাথে সাথে এমন উজবুকের মতো লুঙ্গি চেপে ধরেছে কেন? এত ফ্ল্যাটের মানুষের সামনে বেচেত করতে? নিশাত বিব্রত হয়ে লুঙ্গি ছেড়ে দিল। আসলে এতই অবাক হয়েছে যে সামনে কি ধরেছে সেটাই খেয়ালই করেনি। বিস্ময় কিছু চেপে ধরেছে, তবে সেটা লুঙ্গি ছিল বুঝতে পারেনি। মারওয়ান দিদির লুঙ্গি ছাড়া পেতেই রুমে চলে গেল। নিশাত উত্তেজিত হয়ে গেট বন্ধ করে
কিনে আনা জিনিসপত্র রেখে মারওয়ানের পিছু পিছু প্রশ্ন করতে করতে এলো মারওয়ান ঠোঁটের উপর আঙুল দিয়ে শ্, শব্দ করে নিশাদকে চুপ করে দিল। নিশাদ থেমে গিয়ে খাটে তাকে দেখলো নাওয়ান ঘুমিয়ে আছে। সে ব্যাগ মারওয়ানের হাতে দিয়ে পা চিপে চিপে বিছানার কাছে গিয়ে নুয়ে ঘুমন্ত ছেলের ফুলো ফুলো গালে চুমুকের ইস বাচ্চাটার টেনশনে মাথা তার যন্ত্রণায় শুরু হয়ে গিয়েছিল। এখন চোখের সামনে দেখে মারাত্মক শান্তি পাচ্ছে ধীর স্বরে বলল, আমার মানিক, আমার আব্বাটা। নাওয়ান নড়ে চড়ে উঠল। ইতিমধ্যে মারওয়ান নিশাতের ব্যাগ ঢিল দিয়ে টেবিলের উপর ফেলেছে। মহিলাটা বিরাট গন্ডগোল দেখা দিয়েছে মাথায়, মনে হয় না হয় তার কাছে ব্যাগ দেয়, কোন বুঝে আলা জানে। সে নিশাদকে উঠে চোখ রাঙিয়ে আস্তে করে বলল, মাথার তার কি ছেড়ে আছে? আমার ছাড় ঘুম ভাঙলে তোমার খবর করবো লিলিপুট। নিশাদ জিভে কামড় দিয়ে মারনের হাত শক্ত করে ধরে পাশের রুমে নিয়ে এলো। উত্তেজিত গলায় বলল, আপনি একটু আগে বাড়ি গিয়েছিলেন তাই না? তোমার মাথায় আসলে গন্ডগোল দেখা দিয়েছে। একবার ফোন দিয়ে জিজ্ঞেস করো, এখন আবার জিজ্ঞেস করছো। আসলে তোমার সমস্যাটা কি বলো তো? খবরদার নাটক করবেন না। নাটকে আপনি খুব পটু জানি, তবে নিজ চোখে দেখা ঘটনাকে অবিশ্বাস করার প্রশ্নই আসে না। মারন ফুসকুচকে বলল। কি নাটক করলাম? নিশাদ বোরকা নিকাব খুলে হাঁ করে শ্বাস নিচ্ছে। খোপা করা চুলগুলো ঘামে ভিজে গেছে। বিছানায় বসে খোপা খুলে ফ্যানের বাতাসে সেগুলো শুকোতে দিল। অস্থির লাগছে। সামনে পুরুষটিকে রহস্যময় মনে হচ্ছে। নিশাদ এতদিন সংসার করেও সেই রহস্য ধরতে পারেনি। কোনো রকম নিঃশ্বাস টেনে বলল, আমি আপনার সঙ্গে কফি খেলাম, একটু হাঁটলাম, তারপর আপনি রিক্সা তুলে দিলেন। তার মানে আপনি আমাকে তাক লাগিয়ে দেওয়ার জন্যে আগে আগেই কোনোভাবে পৌঁছে গেছেন তাই না? আচ্ছা, আমি তো অবাক হয়েই গেছি। তাহলে এখন এমন অভিনয় কেন করছেন? মারওয়ান নিজের ঘুম পরিপূর্ণ না হওয়ার বেজায় বিরক্ত। তার উপর নিশাতের এসব কথাবার্তা অসহ্য লাগছে। আমি বাইরে গেলে তোমাকে জানাতাম না? নিশাত ওড়নায় ঘাড় গলা মুছে ফ্যানের দিকে মুখ উঁচিয়ে বলল, আপনাকে আমি এক বিন্দুও বিশ্বাস করি না। আপনার মতো ছলনা এই পৃথিবীতে আর কেউ করেনি আমার সাথে। যে পুরুষ এতটা বছর তার কর্মের কথা গোপন রাখতে পারে, তাও আবার এত বড় পদের, তার দ্বারা সব সম্ভব। লিসেন, আমাকে বোকা বানানোর চেষ্টা ভুলেও করবেন না। আমি ফৌজিয়া নিশাদ ভাব দেখাই বলদ বলদ, আদতে কিন্তু আমি আপনার চেয়েও বেশি বুদ্ধি নিয়ে চলি। তাই একবার ঘোল খাওয়াতে পারলেও দ্বিতীয়বার সেই সুযোগ আপনি পাবেন না মিস্টার হাফ টাইম ভবঘুরে অ্যান্ড হাফ টাইম অফিসার। মারওয়ান বুকে দুই হাত গুজে বলল, বাহ, তুমি এখন এখানে কি করো? তোমার তো আইনের পেশায় যোগ দেওয়ার কথা। কি বুদ্ধি ভাবা যায়। তোমার তারিফ না করে পারছি না, মিসেস লিলিপুট উইথ ব্রেইন। নিশাতের নিজেকে আসলেই বুদ্ধিমতী মনে হলো। মারওয়ান আজাদের চাল একেবারে মাঠে মেরেছে। বোকা লোক ভেবেছে এবারও তার সঙ্গে গেম খেলে পার পেয়ে যাবে। তার মতো দেখতে স্বয়ং লোকটা মারওয়ান আজাদ ছাড়া আর কে বা হবে। মারওয়ান বলল, জেনে যেহেতু গিয়েছো, এবার কি আমি ঘুমাতে যেতে পারি মিসেস বুদ্ধিমতী? লোকটা বুঝলো কি করে আমি নিজেকে বুদ্ধিমতী ভাবছি? অবশ্যই, তবে যাওয়ার আগে বলে যান এতক্ষণ নাটক কেন করছিলেন? তুমি আসলে আমার যোগ্য বউ কিনা সেটা একটু বাজিয়ে দেখলাম। বাজিয়ে কি পেলেন? ঢোল, তবলা। মজা করবেন, আমি সিরিয়াস। তো আমি কি আনসিরিয়াস? আপনার কথাবার্তায় তো সেটাই প্রকাশ পাচ্ছে। মারওয়ান নিশাতের দিকে তীর্যক দৃষ্টি ফেলে বলল, তাই? ইয়েস। মারওয়ান আচমকা ঘুমিয়ে ঢুলু ঢুলু করতে করতে নিশাতকে সরিয়ে বিছানায় ছলে পড়ল। নিশাত ফাঁকা খেয়ে জোরে বলল, কি হলো আপনার? মারওয়ান উবু হয়ে মিয়ে যাওয়া কঞ্চে বলল। ডোন্ট শাউট। নিশাত ব্যাককেলের মতো তাকিয়ে বলল, নেশা টেশা করেছে নাকি? তারপর ফোঁস করে দম ফেলে বলল, এনাকে বোঝা আমার কর্ম নয়। একটা জটিল সমীকরণে দাঁড়িয়ে চিঠিটা লিখছি। ব্যাপারটা হলো, আজকে একটা অঘটন ঘটেছে। অঘটন ঘটিয়েছে সেলিমের দল। তার দায়ভার পড়েছে আমার উপর। এখন কি করব, ঝটপট একটা সলিউশন দে। মাথা কাজ করছে না। সম্ভবত মাথার অ্যান্টেনাগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে। ঘটনা সংক্ষেপে বলি, আমাকে 3 দিনের সময় দিয়েছে এমন একটা জিনিসের নাম বলতে, যার শুরু নেই কিন্তু শেষ আছে। আমি অনেক ঘেটেও কোনো সদুত্তর পাইনি। ভাই, এটা কেমন প্রশ্ন? প্রথমে সহজ ভেবে সেলিমের বাচ্চায় ওদের ফাঁদে পা দিয়েছে। এখন দেখি প্রশ্নের আগা মাথা নেই। আচ্ছা, নাম্বার 1, ওরা আমাদের ঘোল খাওয়াতে ভুলভাল প্রশ্ন করেনি তো? ভাই, এইটার উত্তর যদি পরশুর মধ্যে না দিতে পারি আমি শেষ। পুরো কলেজের সামনে মুরগি হতে চাই না।
কিছু একটা কর ভাই, আমাকে উদ্ধার কর নম্বর 1। পত্রোত্তর। হাব, লিখতে বিরক্ত লাগছে, তবু তোর জন্য এই মাঝরাতে নিজের আরামের ঘুম বাদ দিয়ে লিখতে হচ্ছে। যাই হোক, বেশি প্যান নিতে যাব না, এনার্জি নেই। তোর প্রশ্নটা আসলে তোর মতোই তারছিরা, এর কোনো ভিত্তি জাগতিকভাবে নেই। এই পৃথিবীতে এমন কিছু নেই যার শুরুই নেই কিন্তু শেষ আছে। তবে গণিতের কিছু টার্মে এমন প্রতিবন্ধী প্রশ্নের উত্তর থাকলেও থাকতে পারে। যেহেতু গণিত একটা প্রতিবন্ধী সাবজেক্ট, সেহেতু এমন প্রশ্নের উত্তর তার কাছে থাকাটা অস্বাভাবিক কিছু না। চল ব্যাটাকে একটু খেটে দেখি। বাস্তব সংখ্যার অন্তরাল, দ্য রিয়েল নাম্বার ইন্টারভেলস নামে একটা বিষয় আছে, যেটা সেট থিওরি এবং ম্যাথামেটিক্যাল ফাংশন অ্যান্ড লিমিটসের অন্তর্ভুক্ত। সেখানে বিগিনিংলেস বাট ফাইনাইটের একটা ধারণা পাওয়া যায়। যেমন ইনফিনিটি 1, এটি বামে অসীম পর্যায়ে যায়, শুরু নেই, কিন্তু ডানে একে এসে থামে, শেষ আছে। আবার সংখ্যাতত্ত্ব শাখার পূর্ণসংখ্যার সেটও বিগিনিংলেস বাট ফাইনাইটের বিষয়টা লক্ষ্য করা যায়। যেমন -3, -2, -1, 0। এখানে কোনো প্রথম সংখ্যা নেই, শুরু নেই, কিন্তু শূন্য হলো শেষ বা সর্বোচ্চ উপাদান। যদি আপাত দৃষ্টিতে এসবের শুরু শেষ দুটোই আছে, তবে গাণিতিক ভাষায় শুরু নেই কিন্তু শেষ আছে বলে ব্যাখ্যা করা যায়। এতে নিজের নাম লিখতে আলসেমি লাগছে। শোন, উত্তর শুনে তোর প্রতিপক্ষ ছাগলটার রিয়াকশন কি হয় পড়িস তো। এই ধরনের ভিত্তিহীন প্রশ্ন করার দায়ে গাধাটাকে জেলে ঢুকিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। আমি 100% শিওর গাধারা আন্দাজে প্রশ্ন করেছে, এর উত্তর ওর কাছেও নেই। পড়া শেষ হতে ইহা ফিক করে হেসে দিল। আসলে রাজীব গাধাটার কাছে প্রশ্নের উত্তর ছিল না, উল্টো তার উত্তর শুনে মুখটা একেবারেই দেখার মতো হয়েছিল। ইহাব যে এই আগা মাথাহীন প্রশ্নের উত্তর নিয়ে আসবে বোঝেইনি সে। ইহাবের উত্তর হয়নি এই সেই বলে চেঁচিয়ে পুরো কলেজ একত্র করে ফেলেছিল। পরে গণিত শিক্ষক কার্তিক সাহা স্যারের বদলতে এই উত্তর সঠিক জানানো হয়। কলেজের মাঠে সকলের সামনে কান ধরে উঠবোস করানো হয় রাজীব ও তার দলবলকে। এর একটা ছবি মারওয়ানকে ফিরতি চিঠিতে পাঠিয়েছিল সে। চিঠির কাগজটা একেবারে নেতিয়ে গেছে। মারওয়ানের চিঠি লেখার ধরনটা ভিন্ন। চিঠি শুরুতে ইহাবের প্রশ্নের অংশটুকুর ফটোকপি লাগিয়ে তারপর নিজের চিঠিতে লিখত। এখনও মেন অংশটুকু ফটোকপি করে কেটে আঠা দিয়ে লাগানো। এই নেতিয়ে পড়া কাগজটা যে কতবার পড়া হয়েছে হিসেব ছাড়া। ইহাব বেশ যত্ন করে রেখেছে চিঠিগুলো। সপ্তাহে একদিন হলেও এগুলো পড়ে সে, তখন দারুণ আনন্দ অনুভূত হয়। এই চিঠিটা কলেজ লাইফের। তার কলেজ ভার্সিটি সবই ঢাকায়, কিন্তু মারওয়ানের ভার্সিটি ঢাকায় হলেও তার কলেজ লাইফ কেটেছে গ্রামে। কলেজ জীবনের 2 বছর ছিল তাদের বন্ধুত্বের ক্ষুদ্র বিচ্ছেদ। সেই সময় কত যে পাগলামি করা হয়েছে কল্পনাতীত। মোবাইল থাকা সত্ত্বেও কাগজে চিঠি আদান প্রদানের এক আলাদাই মজা ছিল। অবশ্যই এটা ইহাবের জোরাজুরিতেই বাস্তবায়িত হয়েছিল। মারওয়ান এইসব ঢঙে নিমরাজি ছিল। তার কাছে এগুলো ঝামেলা বই আর কিছুই মনে হতো না। তবে ইহাব কোনো কিছু না কোনোভাবেই ঠিক রাজি করিয়ে ফেলতো। মারওয়ানকে নম্বর 1 বলার পেছনেও একটা ঘটনা আছে। তুখোর ব্রেন ছিল মারওয়ানের। যেসব জটিল প্রশ্নের উত্তর ক্লাসের কেউ দিতে পারতো না, সেই সব প্রশ্নের উত্তর মারওয়ান খুব সহজে দিয়ে ফেলতো। তারপর তার নামের শেষে 1 থাকায় ইহাব একদিন ফট করে নম্বর 1 ডেকে ফেলেছিল। সেই থেকেই বন্ধুত্বের মাঝে ক্লাসে টিচারদের মুখে মুখে নাম্বার 1 নামটার চর্চা বেশি হতো। মারওয়ান প্রচুর বই পড়তো। দেশি বিদেশি বিভিন্ন লেখকদের অসংখ্য বই তার কালেকশনে ছিল। এসব অবশ্য পিতা মাহবুব আলম থেকে রপ্ত করেছিল সে। তার শ্বশুর মাহবুব আলম এককালে শিক্ষকতা করতেন। অনেক মেধাবী হওয়া সত্ত্বেও মারওয়ান কখনো মেধা তালিকায় প্রথম হতো না। প্রথম হওয়া তো দূরের বিষয়, 10-এর মধ্যেও রোল থাকতো না তার। টিচাররা তাকে ব্যঙ্গ করে আইনস্টাইনের বংশধর ডাকত, কারণ আইনস্টাইন মাথা ও দুঃখর ছিল, তবে পড়ালেখার ডাব্বা মারত। মারওয়ানেরও এসব গায়ে লাগতো না। যখন এসএসসি ও এইচএসসিতে পুরো চট্টগ্রাম বোর্ডে 5ম এবং 10ম হয়েছিল, টিচার থেকে স্টুডেন্ট সকলের মুখে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় সকলের কাছে মারওয়ান আজাদ
ওরফে নাম্বার 1 চাঁদপুরের গর্ব হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে সেও যে একেবারে খারাপ স্টুডেন্ট ছিল তা না, কিন্তু মারওয়ানের মতো অতটাও মেধাবী বলা যায় না তাকে। সে পরিশ্রমী ছিল। এইচএসসিতে বেশ ভালো গ্রেড পয়েন্ট পেয়ে ঢাকা বোর্ডে 54তম হয়েছিল। ইমতিয়াজ ভুইয়া সেবার মারাত্মক খেপেছিলেন। মারওয়ান গ্রামে পড়ে এত ভালো রেজাল্ট করতে পারলো, সে ঢাকায় স্বনামধন্য নামকরা কলেজে পড়ে কেন মহৎ কার্য সাধন করেছে। এই নিয়ে প্রায় খোঁটা শুনতে হতো তাকে। আচ্ছা, কোনোভাবেই মারওয়ানের এই সাফল্যকে কি ইহা হিংসে করত? অচেতনে কি মারওয়ানের উপর অসন্তুষ্ট ছিল সে? কেন তাদের এত চমৎকার বন্ধুত্বে ফাটল ধরেছিল? ওই ঘটনা কেন ঘটেছিল? ইহা কিসে প্রভাবিত হয়ে বন্ধুত্বের এমন শক্ত গাঁটছড়া একেবারে ছিঁড়ে ফেলেছিল? নাসিরউদ্দিন আজ মাহবুব আলমের বাড়িতে এসেছেন। মাহাদি 2 হাত ভর্তি বাজার করে এনেছে। গেট দিয়ে ঢোকার সময় নাসিরউদ্দিন ডেকে উঠলেন, এই টাউটের ভাই এদিকে আসো। মাহাদি থতমত খেয়ে বলল, আমাকে বলছেন? নাসিরউদ্দিন নিজেই এগিয়ে এসে বললেন, এই অত্র গ্রামে তোমার ভাইয়ের মতো টাউট আর একটাও আছে? মাহাদি প্রত্যুত্তর না করে ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। আসলে কি উত্তর দেয়া যায় তা মিলাতে পারছে না। নাসিরউদ্দিন মুখ শক্ত করে বললেন, কথা বলো না কেন? মানে হ্যাঁ না মানে। নাসিরউদ্দিন টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন, তাহলে বলো টাউটের ভাইকে। জি আমি। তোমার পরিবারের সবাই ভালো, তবে টাউটটা ছাড়া কথা ঠিক না ভেজাল আছে? না ভেজাল নেই। ভেজাল যে নাই সেটা আমি জানি। কথা হলো গিয়ে তোমার আব্বা তোমার মতো ভালো ছেলে বিয়ে না দিয়ে ওই টাউটটাকে বিয়ে দিল কেন, বুঝতে পারবে? জি না, বলতে পারবো না। সরি, বলতে না পারা ভালো। তোমার বড় ভাই কথা কম বলে, তবে টাউট এটাই সমস্যা। তার কারণে তোমাদেরও বদনাম হচ্ছে। মাহাদি অনেকক্ষণ ধরে একটা কথা বলবে করে উসখুস করছে। নাসিরউদ্দিন বললেন, কিছু বলবে? জি, টাউট মানে তো যারা ধাপ্পাবাজি করে, দালালি করে। কিন্তু আমার ভাই তো টাউটের কাতারে পড়ে না, একটু কাজ করে না, এই যা। এমনিতেই তো কারোর সঙ্গে কখনো টাউটগিরি করিনি। তোমার ভাই ধাপ্পাবাজি করেনি, সবচেয়ে বড় ধাপ্পাবাজি তো আমার মেয়ের সাথেই করেছে। আমার মেয়েটার জীবন রসা করেও বলছে টাউটগিরি করেনি। আমার মেয়েকে ভুলভাল বলে বিয়ে করেছে, এটা কি টাউটাটারি নয়? জি। জি বলে আমার ভাইয়ের পক্ষে পাল্টি মারো কেন? জি আর মারবো না। ঠিক আছে, যাও। মাহবুবের সাথে কথা বলে তোমার একটা ইয়ের ব্যবস্থা করা চাই কিনা দেখি। জি। মাহাদি গলা খাকারি দিয়ে সালাম দিয়ে দ্রুত প্রস্থান করলো। নাসিরউদ্দিন মাহাদি যাওয়ার পানে তাকিয়ে বলল, এত চিজি করছো কেন? ইয়ে মানে বোঝো না? ইয়ে মানে বিয়ে। ছেলেটার আদব লেহাজ আছে, খুবই ভালো ছেলে। টাউটারটার থেকে কোটি কোটি গুণ ভালো। কিলার জাত একটু পরপরই সাইফারের দিকে চেয়ে নির্লজ্জ হাসি দিচ্ছে। আজারাক সাইফার চেয়ারে পায়ের উপর পা তুলে বসা। কিলার জাত ওরফে আমজাদ পাঠান জেলের 4 দেয়ালের আয়েশ করে বসেছে। একটু আগে সাইফার তাকে বসে হাত পা বেঁধে দিয়েছে। আজরাক সাইফার চেয়ারে টেনে কিলার জাদের মুখোমুখি হলো। তোর খোঁজ নিতে তোর আব্বু তো আসলো না? ভেরি স্যাড। কিলার জাত বেহায়ার মতো হাসতে হাসতে বলল, আসবেও না। আমার মতো চুনেপুটি ধরে রাঘব বলের স্বাদ পেতে চাস? মারুন গ্লাভস পরতে পরতে বলল, মাঝে মধ্যে চুনোপুটি টেস্ট করা উচিত। সবসময় রাঘব বল ধরতে ভালো লাগে না। কিলার জাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাস? সাইফার বাঁকা হেসে কোট থেকে ম্যাচ লাইট বের করে জ্বালিয়ে ছুরি গরম করতে লাগলো। আমজাদ পাঠান ঠোক গিল। ছুরি মাথা লাল লেলিহান শিখার মতো না জ্বলা পর্যন্ত গরম তাপ দিতে লাগলো। শেক দেয়া শেষে কিলার যাদের দিকে চাইলো, তার হাত পা উভয় বাঁধা। সাইফারকে বাজের মতো তাকাতে দেখে ঠোক গিলে খুব কষ্টে পিছু হচ্ছে বলল, উল্টাপাল্টা কিছু করবি না বলে রাখলাম। সাইফার ঘাড় কাত করে জ্বলন্ত দৃষ্টি ফেলে হিম করা এক হাসি দিয়ে তার পায়ে গেঁথে দিল উত্তপ্ত ছুরিটি। অমনি আকাশ পাতাল কাঁপিয়ে এক ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল জেলখানা। আশ্চর্য, চিল্লাচ্ছিস কেন? সাইফারের বজ্র কঞ্চে কিলার জাত বাস্তবে এলো। সামনে তাকিয়ে দেখলো
সাইফার সেই ভয়ানক দৃষ্টি ফেলে তার পানে চেয়ে আছে, হাতে সেই জ্বলন্ত ছুরি। সে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো পা ঠিকই আছে, অর্থাৎ এতক্ষণ সে কল্পনা করছিল এসব। সাইফারকে ছুরি গরম করতে দেখেই বলল, এটা দিয়ে কি করবি? সাইফার কথা বলো না। ছুরি গরম শেষে প্লাস্টিকের বোতল কাটলো, সেগুলো কেটে নিজের কোট থেকে গ্লু বের করে কিলার আজাদের বসার পেছনের দেয়ালে লাগিয়ে দিল। চোখা অংশ পিঠ বরাবর দিল। এখন আর দেয়ালে হেলান দিতে পারবে না হারামিটা। ওর আরাম করে দেয়ালে হেলান দেয়া এবার আর বের হয়ে যাবে ভেবেই সাইফারের পৈশাচিক আনন্দে হলো। কিলার জাত বুঝতে না পেরেই বলল, কি করতে চাচ্ছিস তুই? ও মা! হেলান দিতে গিয়ে বোতলে ধারালো চোখা অংশ লেগে গেঞ্জি ফেরে পিঠ কেটে গেছে তার। পিঠের তীব্র জ্বলন হচ্ছে। সাইফার ছক্কা মারার ভঙ্গি করে বলল, একটু পর পুলিশ এসে যেসব প্রশ্ন করবে তার উত্তর যেন সঠিক এবং দ্রুত দিস। তার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। বলে সাইফার চলে যেতে নিলেই আমজাদ চিল্লিয়ে বলল, তুই এমন করতে পারিস না। তুই পুলিশ নস যে এসব শাস্তি আমাকে দিবি। জেলে এমন করার কোনো নিয়ম নেই। এর শাস্তি শীঘ্রই পাবি বলে রাখলাম। বিপদ আসবে, দেখে নিস, কঠিন বিপদ। সাইফার আর পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল। সে পুলিশদের সাথে কথা বলেই এই ব্যবস্থা নিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই ওগুলো খুলে ফেলা হবে। ততক্ষণ পর্যন্ত হাত পা বাঁধা অবস্থা একটু প্লাস্টিকের থেরাপি খাক। মারওয়ান কপালে হাত দিতে দিয়ে শুয়ে আছে। নিশাত এই রাতের বেলা ঘর ঝাড়ু দিচ্ছে। নাওহান পুরো ঘর ময়লা করে ফেলেছে। বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ঘর সবসময় নোংরাই হয়। নাওহান বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। ঘর ঝাড়ু দিতে দিতে নিশাত একটা ঘড়ি পেল, যেটা নিচে পড়ে কাঁচ ফেটে গেছে। উঠিয়ে দেখলো ছেলেদের ঘড়ি। মারনের দিকে এগিয়ে এসে বলল, এটা না আপনাকে মানহা দিয়েছে? কাজ ভাঙলেন কি করে? মারওয়ান কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে কিছুক্ষণ ঘড়িটার দিকে চেয়ে বলল, ফেলে দাও, এসব কাজে না হওয়ার হাত কাটতে পারে। কি সুন্দর ঘড়িটা, বেশ দামি মনে হচ্ছে। ফেলে দেব কেন? আপনার বোন কত শখ করে দিয়েছে, ও শুনলে ভীষণ কষ্ট পাবে। একদিনও পড়েনি এটা। এটা মানহা দেয়নি, এত আধিক্যতা দেখানোর কিছু নেই। মানহা দেয়নি তো কে দিয়েছে? আমার সামনেই তো দিল। ওর জামে ওকে দিয়ে দিয়েছে। এত দামি ঘড়ি মানহা পাবে কই? নিশাত এবার বুঝলো কেন এত অনীহা এই ঘড়ির প্রতি। পুরো কাজ ভেঙে গুরু গুরু হয়ে গেছে। এভাবে ভাঙলো কিভাবে? মনে হচ্ছে ঘড়িটাকে কেউ আছাড় মেরেছে। এটাকে বাসায়ও রাখা যাবে না। নাওয়ান সব জিনিসে হাত দেয়। ভীষণ খারাপ লাগছে তার। রেখে দিলে পরে মারওয়ান চিল্লাচিল্লি করবে। কি করবে বুঝতে পারছে না সে। মারওয়ান নিশাতকে এমন দোটানা করতে দেখে বিছানা থেকে উঠে এসে ঘড়িটা নিয়ে দরজার পাশের ঝুড়িতে ফেলে দিল। অমনি দরজায় কড়াঘাত পড়ল। মারওয়ান বিরক্তি নিয়ে দরজা খুলতেই ইহাবকে দেখতে পেল। এত রাতে ইহাবকে দেখতে পেয়ে বেশ বিরক্ত হলো। চোখ মুখ কুচকে বলল, কি চাই? ইহাব মারওয়ানকে সরিয়ে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, একটু বসতে দিন শালা ব্রো। দরজা খুলে মুখের উপর কি চাই বলা শুরু করছেন কেন? মারওয়ান কপাল গুটিয়ে দরজা আটকে বলল, এত রাতে এখানে কি কাজ তোর? সময় অসময় ঢ্যাংনা করে এখানে আসিস কেন? তোর মন চাইলে চলে আসলে? ম্যানার্স নেই কোনো? বাড়িতে মহিলা মানুষ আছে জানিস না? ইহাব একটু ধাক্কার মতো খেলো। মারওয়ানের সব কথা হাসি মুখে হজম করলো। আজকের কথাটা কেমন যেন বুকে গিয়ে লাগলো। বেশ বিব্রত হলো। মিষ্টির প্যাকেট আর ঝুড়িটা মারওয়ানের দিকে ধরে বলল, নাহওয়ানের জন্য মিষ্টি আর বিড়ালের বাচ্চা এনেছিলাম। মানহা বলল ওকে দিতে। মারওয়ান চিল্লিয়ে বলল, বিড়ালের বাচ্চা দিতে এত রাতে তোকে আসতে হবে কেন? আর ইউ ক্রেজি? ইহাব মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো থাকতে আসিনি, শুধু এগুলো দিতে এসেছি। জাস্ট শাট আপ। তোর কাছে কেউ বিড়ালের বাচ্চা চায়নি। ফার্দার যদি রাতের বেলা এসব নিয়ে আর আসিস, আমার থেকে খারাপ আর কি হবে না। বলে মিষ্টির প্যাকেটটা ধাক্কা দিয়ে ফেলে দিল। ঝুড়িটা অন্য হাতে ছিল বিধায় সেটা অক্ষত আছে। নিশাত পর্দার ফাঁকে মারওয়ানের এমন পাষাণ কার্যক্রম দেখে বেশ কষ্ট পেল। এসব শুনলে মানহা কি মনে করবে? বড় ভাইয়ের থেকে ওর জামাইয়ের এমন অপমান মেয়েটা কিভাবে মেনে নিবে? ইহাব বহু কষ্টে ঝুড়িটা রেখে বাসা থেকে বের হতে নিলে দরজার পাশে ময়লার ঝুড়ির ভেতরে তার দেয়া ঘড়িটা দেখলো। বুকে অজস্র ব্যথা খিলবিল করছে। মারওয়ানের দিকে একবার তাকিয়ে সেই ভাঙা রিচ ওয়াচটা হাতে তুলে বলল,
তোর হাতে অনেক মানাতো, বিদেশ থেকে অনেক খুঁজে তোর জন্য কিনেছিলাম, এতটা অযত্ন না করলেও পারতি। মারওয়ান মুখের উপর বলল, এসব জিনিস দিয়ে আমাকে গলাতে এসছিস? তোর এসব নাক আমি অন্য জায়গায় দেখাস প্লিজ, এসবে আমার যে আসে না। ইহাব মুখটা একটু প্রসারিত করে বলল। একটুও যায় আসেনি? মারওয়ান হেসে বলল, যেখানে তোর থাকা না থাকে আমার কিছু যে আসে না, সেখানে সামান্য ঘড়িতে আমার কি যে আসবে? ইহাব খুবই কাতর গলায় বলল, একবার হাব বলে ডাকবি? অমাবস্যায় চাঁদ খুঁজতে থাক। ইহাব একটু মুচকি হেসে বলল, খুঁজলে পেতেও পারি, ভালো থাকিস। ওটা তুই না বললেও থাকবো। ইহাব কিছু না বলে চলে গেল। মারওয়ান দরজা আটকে দিল আর বলল। যত সব। তখন নিশাত বেরিয়ে এলো, বলল, আপনি এমন বিহেভ করলেন কেন? আমার ইচ্ছা। মারওয়ান গম্ভীর গলায় বলল, আপনার ইচ্ছে হলেই তো হবে না, সে এখন আপনার বোন জামাই। তো এখন কি কোলে উঠিয়ে নাচতাম? আশ্চর্য, কোলে উঠিয়ে নাচবেন কেন? তাকে আপ্যায়ন করবেন, থাকতে বলবেন, তা না করে একই ব্যবহার। মিষ্টি প্যাকেটটা অমন ফেলে দিলেন কেন? এতে আপনার বোনের অপমান হলো না? আপনার বোন যখন জিজ্ঞেস করবে ভাইয়া আপনাকে কি খাইয়েছে, তখন? তোমাকে এত ভাবতে কে বলেছে? যা খেয়েছে সেটাই বলবে। কি খেয়েছে? অপমান। নিশাত চোখ মুখ লাল করে বলল, আপনি আসলেই একটা পাষাণ। হৃদয় বলতে আপনার কিচ্ছু নেই, আগাগোড়া আপনি একটা পাথর। সকাল সকাল নাহন রান্নাঘরে ফ্লোরে হাত পা ছড়িয়ে বিড়ালের বাচ্চা নিয়ে খেলছে। ঘুম থেকে উঠে বিড়ালের বাচ্চা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল সে। ইহাব তার জন্য বিড়ালের বাচ্চা এনেছে শুনে সে বেশ খুশি হয়েছে। নাহন বিড়াল ছানাটাকে টিপ দিয়ে ধরে বলল, মা বিল্লু চুমু পায়ে এনেছে। নিশাত রাতে রাতে মাথা নাড়ালো। ইহাব নাহনকে চুমুর থেরাপি দেওয়ার পর থেকে বাচ্চাটা তার নাম চুমু পুপা রেখেছে। নরম নরম। নিশাত মুচকি হেসে বলল, জি আব্বা, নরম। আপনি এভাবে টিপ দিয়ে ধরেছেন কেন? ব্যথা পাবে তো। নাহন গোল গোল চোখে তাকিয়ে বলল, বিতা পাবে? তোমাকে জোরে ধরলে যেমন ব্যথা পাও, সেও তেমন ব্যথা পায়। তুমি আমার ছানা আর সে বিড়াল ছানা, দুটোই নরম তুলতুলে আদুরে ছানা। নাহন ফোকলা হেসে একবার নিজের দিকে আরেকবার বিড়ালের দিকে আঙুল তাক করে বলল, মায়ের চানা বিল্লু চানা। মারওয়ান লুঙ্গি ধরে রান্নাঘরে এসে বলল, হ্যাঁ, তুই তোর মায়ের ছানা আর আমি তো দুধ ভাত। নাহন মাথা নাড়িয়ে বলল, দুধ ভাত মুজা মুজা। মারওয়ান ছাড়ি মেরে বলল, চুপ কর, তোর দুধ ভাতের মজা আজকে বের করবো, দাঁড়া। নাহন বলে মায়ের পা ধরে মুখ লুকালো। মারওয়ান ওকে ধরতে নিলে পকেটে ফোন প্রাইভেট হতে লাগলো। মানহার নম্বর দেখে পরে কথা বলবে ভেবে ফোন কেটে দিল। একরকম দুবার কল কেটে দেওয়ার পর আবারও কল আসে। নিশাত বিরক্ত হয়ে বলল, ফোনটা ধরতে সমস্যা কোথায়? মানন রাগান্বিত হয়ে ফোন কানে নিয়ে মানহাকে ধমক দিতে নিলে তার কান্নারত আওয়াজ কান ভারী হয়ে এলো। মানহা কাঁদতে কাঁদতেই বলল, ভাইয়া আমি কি বিধবা হয়ে যাব? কি বলছিস? জোরে বল, শুনতে পারছি না। উনি নাকি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, প্রচুর ব্লিডিং হয়েছে, বাঁচার সম্ভাবনা নাকি নেই। আমরা পথে, তুমি আসো ভাইয়া, ঢাকা সেন্ট্রাল মেডিকেলে আসো। আমি কিচ্ছু জানি না। আল্লাহ। মানহার চিৎকারে ফোন কেটে গেল। মারনে কানের কাছে কি যেন ছিরছির করছে, মনে হচ্ছে অসংখ্য বলতা হাল ফুটিয়েছে। নিশাত মারওয়ানকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মারওয়ান এই জগতে নেই, কোনো কথা তার কানে প্রবেশ করছে না। নিশাত দেখলো মারওয়ানের শরীর কাঁপছে, পা দুটো টলছে, টলমল করছে। নিশাত দ্রুত ঝাঁকিয়ে বলল, এসব মিথ্যা, সবই মিথ্যা। হাব। মারওয়ান ঠোঁট দুটো নাড়িয়ে ফিরফির করল।